কাশি, শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টর তীব্রতা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু সবকিছু মিলায় একটা বক্ষব্যাধি সংক্রান্ত যে অসুখগুলো হয় তার মূল উপসর্গ। সিওপিডি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্টের বা শ্বাসরোগ। যে কারণগুলোতে সিওপিডি হয় তার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা। এই ডিজিজের একটা বৈশিষ্ট্য হলো এখানেও কাশি এবং শ্বাসকষ্ট থাকে, অ্যাজমার ক্ষেত্রেও তাই থাকে, কিন্তু অ্যাজমা আর সিওপিডির মধ্যে পার্থক্য হলো সিওপিডি কখনো নির্মূল করা সম্ভব না। একটা শহরের কত পার্সেন্ট রাস্তা থাকবে, কত পার্সেন্ট সবুজ থাকবে, কত পার্সেন্ট বাড়িঘর থাকবে, এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক ডিভিশনগুলো করা আছে। সেই বিবেচনায় আমাদের কিন্তু সবুজের অংশ একেবারেই কমে গেছে। আপনার দালান কোঠা কারখানার সংখ্যা বেড়ে গেছে। ইটের ভাটা কিন্তু সারা পৃথিবীতে আস্তে আস্তে এই জ্বালানিগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো চেঞ্জ হয়নি। সেখান থেকে নিঃসরিত গ্যাস দিয়েও কিন্তু আমাদের দূষণ হচ্ছে। ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলছে সেখান থেকে নিঃসরিত গ্যাস এটাও বায়ু দূষণের অংশ রাখছে। প্রিয় দর্শক, মেডিবেস স্বাস্থ্যগত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। আজকে আমরা কথা বলতে চাই বক্ষব্যাধি রোগের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডাক্তার আব্দুস শাকুর খান। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বক্ষব্যাধি বলতে কি বোঝায় স্যার, এটা শুরুতে জানতে চাই। আচ্ছা, বক্ষ শব্দটা হচ্ছে চেস্ট, ইংরেজিতে বললে চেস্ট। আমরা সবাই বুঝি যে আমাদের বুকের মধ্যে যা কিছু আছে, শুধু হার্টটাকে বাদ দিয়ে দুটো লাংস যদি চিন্তা করা হয়, ফুসফুস, এই ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুখ বিসুখকে একসাথে বক্ষব্যাধি বলা হয়। আচ্ছা, বাংলাদেশে এই ধরনের রোগের প্রকোপটা কেমন? পাশাপাশি কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন এই রোগের জন্য? বক্ষব্যাধির প্রকোপ বাংলাদেশে, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, সেই দেশগুলোতে যেভাবে অন্য দেশে একটা বড় ঝুঁকি, বাংলাদেশেও সেই বিবেচনায় এই বক্ষব্যাধির রোগীর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। কারা ঝুঁকিতে থাকেন সবচেয়ে বেশি? আমরা জানি যে আমরা একটা ব্যাপক জনবহুল রাষ্ট্রের অধিবাসী। তা আমাদের এখানে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে যারা ঘন বসতিপূর্ণ জায়গায় বাস করেন, যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করেন, বিভিন্ন রাস্তাঘাটে আপনার একটু নিম্ন পর্যায়ে চাকরি করেন বা পেশার সাথে জড়িত, কনস্ট্রাকশন, বিভিন্ন আমরা বলবো যে উন্নয়নের সাথে একটা সম্পৃক্ততা হচ্ছে কনস্ট্রাকশন, অর্থাৎ নগর বিনির্মাণে যারা শ্রমিক হিসাবে কাজ করেন, এবং অবশ্যই যারা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন অথবা সিগারেট গ্রহণ করে, তাদের সংখ্যা উল্লেখযোগ্য। এর বাইরে শিশুদের একটা ব্যাপক অংশ বিভিন্নভাবে বক্ষব্যাধিতে আক্রান্ত, বৃদ্ধদের ক্ষেত্রেও তাই আছে। বক্ষব্যাধির প্রধান কারণ এবং এর সাধারণ লক্ষণগুলো কি কি? প্রথমত, বক্ষব্যাধিতে একটা বড় অংশ, এখানে আমরা যদি দুটো ভাগ করি, একটা সংক্রামক ব্যাধি আর একটা অসংক্রামক ব্যাধি। আমরা সংক্রামক ব্যাধি মানেই হচ্ছে জীবাণু দ্বারা যে রোগগুলো হয়, যেমন আপনি বলতে পারেন নিউমোনিয়া, টিউবারকুলোসিস এবং রেসপিরেটরি বিভিন্ন ইনফেকশন, এবং নাওয়েডেজ যেটা আপনি প্রায় শোনেন যে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত বক্ষব্যাধি অসুখগুলো। এটা গেল একটা অংশ। এদের পিছনে কারণ হচ্ছে ওই জীবাণু, অর্থাৎ যক্ষার জীবাণু বলেন, নিউমোনিয়ার জীবাণু বলেন, অথবা ভাইরাসজনিত অসুখগুলো বলেন, বা বিভিন্ন জীবাণু। আর একটা বললাম অসংক্রামক অংশ, অর্থাৎ যেখানে কোনো জীবাণুর সংশ্লেষ নাই, যেমন অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার, এই জাতীয় ডিপিএলডি, বিভিন্ন রকমের অসুখ আছে যেখানে সংক্রমণের কোনো ব্যাপার নাই, এখানে অটোমেটিক্যালি বিভিন্ন কারণে এই অসুখগুলো হয়ে থাকে। সাধারণ লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো স্যার? ফুসফুসের যে কোনো অসুখের সাধারণ যে লক্ষণগুলো, সেগুলোর মধ্যে যেমন কাশি, তারপরে শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টর তীব্রতা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু সব কিছু মিলায় একটা বক্ষব্যাধি সংক্রান্ত যে অসুখগুলো হয় তার মূল উপসর্গ। বক্ষব্যাধির মধ্যে যক্ষা একটি পরিচিত রোগ হিসেবে আমরা জানি স্যার, তো এই রোগ এখন কতটা হুমকি বাংলাদেশে আসলে? না, দেখেন, যক্ষা নিয়ে আমরা যুদ্ধ করছি দীর্ঘ সময়কাল ধরে, এবং এখন পর্যন্ত আমরা সারা বিশ্বের যে যতগুলো রাষ্ট্র আছে, দেশ আছে, তার মধ্যে প্রথম যে 8-10টি দেশ, তার মধ্যেই বাংলাদেশের অবস্থান। তার মানে আমরা একটা টিবি বার্ডেন কান্ট্রি। এখন পর্যন্ত যক্ষার যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ, নিরাময়যোগ্য ঔষধ আবিষ্কার হওয়ার পর থেকেও, অ্যাভেলেবল হওয়ার পর থেকেও এখনও কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি। এই জন্য আমরা ঝুঁকিতে আছি যে এই রোগটি একটি সংক্রামক ব্যাধি। আমি একটু আগে উল্লেখ করছিলাম যে আমাদের ঘনবসতি, আমাদের বিভিন্ন কারখানায় চাকরি করা, একত্রে থাকা, বিভিন্ন কারণে এই রোগগুলো কিন্তু একের থেকে অন্যের মধ্যে
ছড়িয়ে যায়। যেহেতু এটা কাশি শ্বাসের মাধ্যমে এটা ছড়ায়, সেজন্য এটা ছড়িয়ে যায়। এখন পর্যন্ত আমরা ব্যাপক জনগোষ্ঠীকে দেখছি এই যক্ষ্মা আক্রান্ত, যদিও চিকিৎসা যারা গ্রহণ করছে তাদের বেশিরভাগই, প্রায় সবাই সুস্থ হয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে এই ব্যাপারে সচেতন হওয়া এবং যথাসময়ে চিকিৎসকের কাছে যাওয়া। এখানে এখনও আমাদের দুর্বলতা আছে এবং সেই কারণে এখনও আমরা এই যক্ষ্মা রোগী নিয়ে বা যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গোটা জাতি কিন্তু সমস্যায় এখনও আছি। আচ্ছা, আমরা একটু বক্ষব্যাধির ব্যাপারে একটু শুনতে চাই যে গ্রাম এবং শহরে যে পার্থক্য আছে, এখানে বক্ষব্যাধির যে প্রকোপ, এই প্রকোপের মধ্যে কোনো পার্থক্য সূচিত হয়? আমরা দেখেছি, আমাদের কিছু স্টাডি আছে সেই বিবেচনায় বলতে হবে। যেমন অসংক্রামক কিছু ব্যাধি আছে যেটা জীবাণুর দ্বারা সংক্রমিত হয় না, যেমন অ্যাসমা, সিওপিডি, আমি মূলত এই দুটার কথাই বলি। তো সেটা আমরা স্টাডি করে দেখেছি আসলে শহর আর গ্রামের মধ্যে ব্যাপক পরিবর্তন আছে তা না। শহরে যে সমস্ত ট্রিগার ফ্যাক্টর আছে, গ্রামের ট্রিগার ফ্যাক্টর ভিন্ন হলেও অন্যান্য ট্রিগার ফ্যাক্টর বেশি আছে। যেভাবে বসবাস করা হয়, বায়োমাস যেগুলো যে লাকড়ির চুলা বা মাটির চুলা ব্যবহার করা হয়, বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করা হয়, এগুলো বিবেচনায় মোটামুটি কাছাকাছি শহর এবং গ্রামের এই বক্ষব্যাধির সংখ্যা। আর যদি আপনি বিবেচনা করেন যে সিওপিডি, তাহলে সিওপিডি আপনি জানেন গ্রামের ব্যাপক জনগোষ্ঠীর তামাক জাতীয় দ্রব্য এবং সিগারেট গ্রহণ করে থাকে, তার বিবেচনায় সেখানেও কিন্তু এই সিওপিডি রোগীর সংখ্যা অনেক বেশি, শহরেও তাই। আর একটা যদি আসেন সেটা হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মাও শহর গ্রাম নির্বিচারেই কিন্তু সমানভাবেই আক্রান্ত হয়। তবে শহরের কিছু কিছু জায়গা, যেমন কারখানা বলেন, জেলখানা বলেন বা অন্যান্য জায়গাতে একটু অনেক জনগোষ্ঠী একসাথে মানে সম্পৃক্ত থাকে কাজে, সেখান থেকে ছড়িয়ে যেয়ে তাদের একটা ব্যাপক অংশ যক্ষ্মা আক্রান্ত হয়। তো সুনির্দিষ্টভাবে বলা যাবে না শহর আর গ্রামের মধ্যে এই অংশে অনেক কম হয়, ওই অংশে অনেক বেশি হয়, ঠিক এইভাবে বলা যাবে না। আচ্ছা, যক্ষ্মা রোগের চিকিৎসা এবং এর প্রতিরোধের উপায়গুলো নিয়ে নাগরিকদের সচেতনতার জন্য কিছু বলবেন? প্রথমে আসি যে চিকিৎসা আমি বললাম যে যক্ষ্মা রোগ চিকিৎসার জন্য যে ধরনের ঔষধ লাগে এটা WHOর মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। অর্থাৎ প্রতিটি ব্যক্তি যদি কোনো ব্যক্তি যক্ষ্মা আক্রান্ত হয়ে চিকিৎসা কেন্দ্রে যায়, ডায়াগনোসিসের পরে তার চিকিৎসা কিন্তু বিনামূল্যে দেয়া হয়ে থাকে। এটা একটা ভালো দিক। আরও একটা ভালো দিক আছে যে আমাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধাও এখন ব্যাপকভাবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে 100% কাভার করা আছে। এখন প্রবলেম হলো যে আপনি বললেন প্রতিরোধের সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে সচেতন হওয়া। একজন মানুষ যখন সচেতনভাবে তার কোনো উপসর্গ দেখা দিলে সে স্বাস্থ্যকেন্দ্রে যাবে। সে কিন্তু যখন স্বাস্থ্যকেন্দ্রে যাবে বা চিকিৎসকের কাছে যাবে তখনই রোগটা নির্ণয় হবে এবং ওষুধের ব্যবস্থা করা হবে। কিন্তু যদি অসচেতন হয় এবং এই ধরনের উপসর্গ থাকার পরেও যেমন তেমনভাবে নিজেকে পার করেন, তাহলে দুইটা জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেক সময় মারাও যাচ্ছেন, আর আরেকটা হচ্ছে তিনি যতদিন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় গেছেন তিনি কিন্তু এক থেকে অন্যের মধ্যে জীবাণুটা ছড়াচ্ছেন। তাহলে প্রতিরোধের ব্যাপারে 1 নম্বর দরকার হচ্ছে সচেতন হওয়া। 2 নম্বর দরকার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নিয়ে এটা ভালো হওয়া। কারণ দেরিতে চিকিৎসা নিলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং তার আশেপাশের সবাই, পরিবার থেকে শুরু করে সমাজের অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। আর আরেকটা হচ্ছে সকল পর্যায়ে, আমি তো মনে করি যে স্কুল মাদ্রাসা থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে সচেতন হওয়া যায়, কিভাবে নাগরিক সমাজেতে অংশ নিতে পারে, এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা থাকা উচিত। যদিও এখন আছে সেটা অপর্যাপ্ত। তা আমরা এটাকে কখনোই মনে করব না যে এক পক্ষের দায়িত্ব। এটা বহুপাক্ষিক দায়িত্বের মাধ্যমে এই ধরনের যক্ষ্মা প্রতিরোধ করা সম্ভব। বক্ষব্যাধির মধ্যে অসংখ্য আরেকটি হচ্ছে সিওপিডি, যেটা বললেন আপনি। তো এটি আসলে কারণ কি বা কেন হয় ব্যাখ্যা করবেন স্যার? প্রথমত হলো একই সিওপিডি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্টের বা শ্বাসরোগ। এটা সাধারণত একটা সার্টেন বয়সের পর থেকে, সাধারণত অল্প বয়সে হতে পারে, সাধারণত একটু বয়স বেশি হওয়ার পর, অর্থাৎ 30 থেকে 40 হওয়ার পরবর্তী থেকে এই সিওপিডি রোগটা দেখা দেয়। সিওপিডি বেশিরভাগ ক্ষেত্রেই মানবসৃষ্ট। এই জন্য বলবো যে কারণগুলোতে সিওপিডি হয় তার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা। তো একজন ধূমপায়ী ব্যক্তি বা তামাক সেবন করেন এমন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে তারা এই ধরনের শ্বাসকাশের
রোগী হয়ে যাচ্ছে, সে যেটাকে আলটিমেটলি ডাক্তারি ভাষায় এক পর্যায়ে বলা হবে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ডিজিজের একটা বৈশিষ্ট্য হলো এখানেও কাশি এবং শ্বাসকষ্ট থাকে, অ্যাজমার ক্ষেত্রেও তাই থাকে, কিন্তু অ্যাজমা আর সিওপিডির মধ্যে পার্থক্য হলো সিওপিডি কখনো নির্মূল করা সম্ভব নয় এবং সুনিয়ন্ত্রণ করাও অনেক সময় কঠিন হয়ে যায়, এবং এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটার ফুসফুসের যে ক্ষতিগুলো হয় সেটা কিন্তু সামনের দিকে আরও বেশি ক্ষতি হতে থাকে, যেটা অ্যাজমার ক্ষেত্রে হয় না, এটার ক্ষেত্রে হয়। আর আরেকটা হলো এটার সুনির্দিষ্ট কারণ হচ্ছে নিজের অভ্যাস, আমি বলবো বদভ্যাস থেকে এটা হয়ে থাকে। আরেকটা বিষয় হলো একটা ছোট্ট অংশ আছে, তারা ধূমপান না করলেও পরিবেশ দূষণ, কারখানা দূষণ অথবা তার কিছু জেনেটিক কারণে সিওপিডির পরিবর্তন আসতে পারে। অর্থাৎ সিওপিডির আবারও যদি এক কথায় বলি, মূল কারণ কিন্তু নিজের সৃষ্ট কারণ। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে আমরা যে প্রেক্ষাপট দেখছি, এই প্রেক্ষাপটে হচ্ছে সিওপিডি রোগী মানে হাসপাতালে যাওয়া বা আপনাদের কাছে যাওয়া সংখ্যাটা আমাদের কাছে যে তথ্য আসে একটু বেড়ে যাচ্ছে, কী কারণ স্যার? এটা বলতে পারেন যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক নম্বর হচ্ছে সচেতনতার অভাব, যার জন্য এই আমরা তামাকজাত দ্রব্য গ্রহণ করা এবং সিগারেট গ্রহণ করা জনগোষ্ঠীকে খুব একটা কমাতে পারছি না। এটা আমার মনে হয় আমাদের একটু সচেতনতার অভাবের জন্য গেল একটি। দ্বিতীয়টি হলো পরিবেশগত দূষণকে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমরা দূষণের ক্ষেত্রে বাংলাদেশ তথা ঢাকা আমরা শীর্ষ সিটিতে বা শীর্ষ দেশের কাছাকাছি অবস্থান করি অথবা শীর্ষ একটা শহর হয়ে যাই। তার মানে দূষণটা অনেক বেশি বেড়ে গেছে এবং এই ধরনের দূষণে এক্সপোজড হয়ে এই সিওপিডি আরও বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন, আমি বলেছি একটা নির্দিষ্ট বয়সের পরে এই সিওপিডিটা সাধারণত দেখা দেয়। তো ধরেন 30 বছর বা 40 বছরে যখন সিওপিডি দেখা দেয়, তখন এই সিওপিডি যাদের দেখা দিল তারা কিন্তু কোনো একটা কর্মক্ষম গোষ্ঠী, অর্থাৎ কোথাও না কোথাও সে কাজ করে। তাহলে একজন সিওপিডি রোগী যখন কর্মক্ষেত্রে থাকে তার কর্মঘণ্টা ব্যাহত হয়, অসুস্থ হয়। আবার অসুস্থ হয়ে যে কতগুলো কথা আছে যে একটি রোগ সে নিজে একটি সমস্যা, তারপর হচ্ছে তার কমপ্লিকেশন আর জটিলতা আর একটি সমস্যা। সিওপিডি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংক্রমণের সংখ্যা বেশি হয়, তাদের ইনফেকশন বেশি হয়, তাদের শ্বাসকষ্টর পিছনে একটা কারণ থাকে ইনফেকশন, নিউমোনিয়া বেশি হয়, টিউবারকুলোসিসও তাদের বেশি হয়, মানে অন্যের তুলনায় বেশি হয়। এবং একই সাথে কিছু প্রাণঘাতী অসুখ যেমন আপনার ধরেন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারও তাদের মধ্যে বেশি হয় এবং রেসপিরেটরি ফেইলিওর অর্থাৎ ফুসফুসের ফেইলিওরও কিন্তু সিওপিডি থেকে ব্যাপক সংখ্যক হয়ে থাকে। তো এই জন্য সিওপিডি কিন্তু আমাদের কর্মক্ষম ব্যক্তিদের মধ্যে একটা ক্রনিক বড় ধরনেরই ফুসফুসের অসুখ। সিওপিডি রোগের চিকিৎসা পাশাপাশি হচ্ছে প্রতিরোধ, এবং সেই সঙ্গে এই সিওপিডি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের খাবার দাবারের কোনো রকমের নিয়ন্ত্রণের প্রশ্ন আসে কিনা? জি, প্রথমেই বললেন যে আমি বলি যে কোনো অসুখ হওয়ার আগে তার প্রতিরোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ব্যক্তি পর্যায়ের সচেতনতা, অর্থাৎ কোনো ব্যক্তি নিজের থেকে যেন তামাক জাতীয় দ্রব্য এবং এগুলোকে বর্জন করে, অথবা যিনি নিচ্ছেন তিনি যেন এটা বন্ধ করে দেন, তাহলে অন্তত তার এইটার কারণে যে সিওপিডি হওয়া সেটা থেকে সে মুক্তি পাবে। 1 2 নম্বর হচ্ছে আমাদের পরিবেশগত যে বিষয়গুলো আছে, বাসার অভ্যন্তরীণ পরিবেশ বলেন অথবা কারখানা বা অন্য জায়গার পরিবেশ বলেন, সেগুলো নিয়ন্ত্রণের জন্য যতটুকু সম্ভব, এটা অবশ্য সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব, সেটাও আমরা যেন পালন করি। তৃতীয়ত সার্বিকভাবে সকল পক্ষ যেন সচেতন হয়, অর্থাৎ আমি বলবো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং সর্বোপরি চিকিৎসকদের ক্ষেত্রে যে চিকিৎসা প্রদান করা, এই ধরনের রোগীদের যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে তাকে পরামর্শ দেওয়া যায় ততই ভালো আর কি। এই বিষয়টা গেল হচ্ছে প্রতিরোধ। আর চিকিৎসার ক্ষেত্রে যখন সিওপিডি হয়ে গেল, সিওপিডিকে আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি কতগুলো ভাগে ভাগ করি, যার জন্য যেটা প্রযোজ্য, যে ধরনের পরামর্শ ঔষধের দেওয়ার জন্য দেওয়া দরকার সেটা যেমন দেওয়া দরকার, শারীরিক সুস্থতার জন্য কিছু ব্যায়াম এবং কিছু খাদ্য অভ্যাস পরিবর্তনের কথাও বলা হয়ে থাকে। যাদের স্ট্যাবলিশ সিওপিডি হয়ে গেছে অর্থাৎ শ্বাসকষ্ট হয়, তাদের খাদ্যের ক্ষেত্রেও কিন্তু একটু পরিবর্তন আনতে বলি। তাদেরকে একটু বলা হয় টোটাল যে ক্যালোরিটা সে খাবে, সেই ক্যালোরির মধ্যে আপনার কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, আমরা ভাত বলতে পারি, রুটি বলতে পারি, সেটার পরিমাণ কমিয়ে দিয়ে আমরা অন্য সোর্স থেকে ক্যালোরি বাড়ানোর কথা বলে থাকি। স্যার, আপনি যে বলেছেন আসলে বক্ষব্যাধি রোগগুলোর মধ্যে অ্যাজমা আরেকটি অসংক্রামক রোগ, তো অ্যাজমাটা আসলে কি, এই অ্যাজমা আসলে কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের উপর প্রভাব ফেলে? যে অ্যাজমা অসংক্রামক একটা বক্ষব্যাধি রোগ, এটা সত্য।
এটার ব্যাপারটা হলো আমরা শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যা হয়, যার জন্য যার ক্ষেত্রে শ্বাসনালীর প্রদাহ বেশি থাকে সেই ধরনের ব্যক্তির ক্ষেত্রে অ্যাজমার উপসর্গ দেখা দেয়। অ্যাজমা রোগীর উপসর্গ বলতে মূলত একটা দেখা যায় যে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব করা অথবা বুকের মধ্যে আওয়াজ তৈরি হওয়া। এটা কিন্তু ধারাবাহিক থাকে না, এটা একটা এপিসোডিক, অর্থাৎ দেখা যাবে এই অ্যাজমা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কখনো এই উপসর্গগুলো থাকে, আবার কখনো উপসর্গবিহীন থাকে। এই যে পিরিয়ডিক যে সমস্যাগুলো হয়, যেখানে রিভার্সিলিটি থাকে, অর্থাৎ আবার সুস্থ মানুষের মতো থাকে, এরকম একটা পর্যায়ের রোগীকে কিন্তু অ্যাজমা রোগী বলা হয়। শ্বাসনালীর যে প্রদাহটা হয়, এখানে মূলত প্রদাহটা অটোমেটিক্যালি হয় বাই ট্রিগারিং। ট্রিগারিংটা কী জিনিস? ধরেন আপনি বা আমরা একত্রে বসে আছি, যারা অ্যাজমার রোগী তাদের মধ্যে এখানে যদি আমি কিছু ট্রিগার মানে ধুলাবালি বা ধোঁয়া ছড়িয়ে দিই, তাহলে দেখা যাবে সে আক্রান্ত হচ্ছে, তার কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে। অর্থাৎ অনেক জাতীয় ট্রিগার দিয়ে এই ইনফ্লামেশনটা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। এটা হচ্ছে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। অ্যাজমা একটা বড় অংশ কিন্তু পারিবারিকভাবে আসে, অর্থাৎ জেনেটিক লিঙ্ক। জেনেটিক লিঙ্ক মানে হচ্ছে দেখা গেল পরিবারের রক্তের সাথে সম্পর্ক, এরকম বংশের মধ্যে যেটা আছে তাদের মধ্যে অ্যাজমা হওয়ার প্রবণতা একটু বেশি। আর অ্যাজমা অনেক সময় দেখা যায় একা থাকে না, অ্যাজমার সাথে অ্যালার্জিক রাইনাইটিস বা অন্য কিছু অ্যালার্জিক উপসর্গ থাকে। এটা খুব সুন্দরভাবে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব এবং অ্যাজমা চিকিৎসার জন্য, বিভিন্ন পর্যায়ের অ্যাজমা চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ ঔষধ কিন্তু এখন সারা পৃথিবীতে অ্যাভেলেবল। বাংলাদেশ তার নিজস্ব ক্ষমতায় যা উৎপাদন করছে ফার্মাসিউটিক্যালসগুলো, সেগুলো দিয়েও চিকিৎসা সম্ভব। প্রবলেম হচ্ছে রেগুলার চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনীহা, ইনহেলার জাতীয় ঔষধ নেওয়ার ক্ষেত্রে অনীহা, আগের থেকে অনেকটা কমে এসছে, এগুলো আছে, এবং ড্রপ হয়ে যাওয়া মানে চিকিৎসা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রবণতা ইত্যাদি আমাদের জন্য চ্যালেঞ্জ। আর একটা অংশ আমার এই ক্ষেত্রে বলতে হবে, যেটা হলো লেট অনসেট অ্যাজমা। আজকাল এই পরিবেশগত দূষণের কারণে এবং বিভিন্ন ধরনের ভাইরাস ইত্যাদি প্রবাহিত হওয়ার কারণে, আক্রান্ত হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাজমা আগের যে বয়সটা ছিল, যে এটা সাধারণত কম বয়সে হয়ে থাকে, এখন দেখা গেছে একটা উল্লেখযোগ্য অংশ একটা নির্দিষ্ট বয়সের পরে অ্যাজমা আক্রান্ত হচ্ছে। এটা একটা নতুনত্ব। আর একটা নতুনত্ব হচ্ছে যে একটা অংশ, ক্ষুদ্র অংশ অ্যাজমা যাদের স্বাভাবিক যে চিকিৎসাগুলো আছে সেগুলোতে রেসপন্সটা পুয়ার থাকে, তখন তাদেরকে একটু অন্য পথে চিকিৎসা নিতে হয়। স্যার, একটু প্রতিরোধের কথাগুলো শুনতে চাই। পাশাপাশি হচ্ছে একজন রোগী কখন একজন চিকিৎসকের কাছে, মানে অ্যাজমা রোগী কখন চিকিৎসকের কাছে যাবেন? প্রথম আমি যদি অ্যাজমা প্রতিরোধের কথা বলি, তাহলে অ্যাজমা প্রতিরোধ হচ্ছে তার মধ্যে যে সমস্ত সিমটম, অর্থাৎ শ্বাসকষ্ট, কাশি যে হয়, আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশগত বিভিন্ন দূষণ এফেক্ট করে। খাদ্য থেকে খুব কমই হয়। তাহলে পরিবেশ দূষণের মধ্যে আমরা প্রথমত বিবেচনায় আনবো ইনডোর পলিউশন, মানে হচ্ছে ঘরের মধ্যে পলিউশন। আমি অ্যাজমা রোগী যে বাসায় থাকবে সেখানে আলো বাতাসের যথেষ্ট একটা চলাচল থাকা উচিত, ব্যবস্থা থাকা উচিত। আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর কতগুলো জিনিস আছে, যেমন অনেকেই আমরা ফুলের গাছ ইত্যাদি বাসায় লাগাই, অ্যাজমা রোগীর ক্ষেত্রে সেগুলো না করাই উচিত, কারণ পোলেন এটা ট্রিগার হিসেবে কাজ করে। কার্পেট জাতীয় কোনো জিনিস বা লোমশ জাতীয় পুতুল ইত্যাদি তার বাসাতে থাকা উচিত না। এগুলো অ্যাজমা এডুকেশনের মধ্যে আছে। এবং যতখানি সম্ভব ধুলাবালি মুক্ত রাখা, এইগুলো হচ্ছে অ্যাজমা উপসর্গকে প্রতিরোধ করার কিছু ব্যবস্থা। আর একটা ব্যবস্থা বলতে হবে যে আমাদের রিসেন্টলি আমরা দেখছি যে সিজনাল বিভিন্ন রকম ভাইরাস আসে। এই ভাইরাস আক্রান্তর মাধ্যমেও কিন্তু অ্যাজমা এবং ইভেন সিওপিডির ক্ষেত্রেও দেখা যায় যে এটার মাধ্যমে আবার ট্রিগার্ড হয়। তাহলে এগুলো প্রতিরোধের উপায় যেমন স্বাস্থ্য সচেতনতা, তার বাইরে কিন্তু একটা ভ্যাকসিনের বিষয় আছে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন জাতীয় ভ্যাকসিন যদি বাৎসরিকভাবে তারা নিয়ে থাকে, তাহলে অন্তত এই দিক থেকে আক্রান্ত হওয়ার বিষয়টা কমে যাবে। আর সর্বোপরি একটা যে কোনো ক্রনিক অসুখের ক্ষেত্রে পার্সোনাল যে বোঝাপড়া অর্থাৎ সচেতনতা, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, কখন চিকিৎসার জন্য যাবে। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে একটা বলা হয় অ্যাজমা এডুকেশন, অর্থাৎ অ্যাজমা রোগী যখন তার উপসর্গ কাশি, শ্বাসকষ্ট দেখা দিবে, তখন যখন চিকিৎসক বা স্বাস্থ্যকেন্দ্রে যায়, তখন তো তার একটা ডায়াগনোসিস হয়ে গেল যে উনি অ্যাজমার রোগী। তার নিয়মিত ঔষধ ব্যবহার কথা বলা হয়, কোনটা নিয়মিত চলবে, কোনটা প্রয়োজনে চলবে। আর একটা জিনিস অনেক সময় বলা হয় যে আপনার বাসায় একটা নেবুলাইজার মেশিন রাখবেন। এই নেবুলাইজার মেশিনটা কিন্তু অনেকের পরিচিত, মানে গ্যাস নেওয়ার মেশিন। কখন এটা নেবেন? যখন আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে আপনি নেবেন। কিন্তু কখনো যদি দেখা দেয় যে আপনি নিয়মিত ওষুধ গ্রহণ করছেন বা করছেন না, আপনি এমার্জেন্সি ওইরকম শ্বাসকষ্ট কাশি হলে বাসায় যেটুকু নেওয়ার সেটা নিয়ে
আপনি বেনিফিট পাচ্ছেন না, তখন অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকের কাছে যেতে হবে। অর্থাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে, কোনো কাশির সাথে কফের পরিমাণ বেড়ে গেলে, অথবা বুকে শাঁসা শব্দ যেটা হয় সেটা হলো যেটা আপনি বাসায় কন্ট্রোল করতে পারছেন না, তখনই আসলে হাসপাতালে যাওয়া উচিত বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। অ্যাজমা নিয়ন্ত্রণে আসলে কী ধরনের জীবনযাপন করা উচিত এবং খাদ্যাভ্যাসটাও কেমন হতে হবে অ্যাজমা রোগীর, এই দুটো বিষয়টি বলবেন স্যার। জি, একটা কথা হলো যে এগুলো যেহেতু অনেকগুলো ট্রিগার দ্বারা পরিচালিত হয়, অসুখের মানে উপসর্গগুলো দেখা দেয়, অর্থাৎ ট্রিগার নিয়ন্ত্রণ আমরা বলি। ট্রিগার নিয়ন্ত্রণ আমি সহজ করে যদি বলি, আমরা ধুলা, বালি, মাইটস, ধোঁয়া, এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে ট্রিগারিং করে, অ্যাজমা উপসর্গগুলোকে প্রভোগ করে। তাহলে আমার পরিবেশগত একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমার বিশেষ করে বাসার পরিবেশটা, ওই যে বললাম, ধুলাবালি মুক্ত বা কম ধুলাবালি, পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসের ব্যবস্থা, এবং যে সমস্ত ওই যে বললাম যে কার্পেট এবং অন্যান্য ফুলের টব যেখানে ফুল হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো। অথবা আরেকটা খুব ইম্পর্টেন্ট, নাওয়াডেজ প্রচুর মানুষ বিড়াল পোষে, পেট বিড়াল, কুকুর বা পাখি। তো বিশেষ করে অ্যাজমা আক্রান্ত রোগী যে সমস্ত বাসায় থাকবে এগুলো পরিহার করাই প্রযোজ্য, কারণ এগুলোর মাধ্যমে ট্রিগারিং হয়। এটা আমার কথা না, সারা পৃথিবীতে বিজ্ঞানীরা করেই এটা বের করেছেন। তাহলে পরিবেশগত একটা পরিবর্তন অ্যাজমা রোগীর বাসায় থাকা উচিত। আর একটা জিনিস থাকা উচিত, অ্যাজমার নিয়মিত ঔষধ যেগুলো নেওয়া হয়, ওষুধের অ্যাভেলেবিলিটি, আর এমার্জেন্সি মেডিকেশন। অর্থাৎ অ্যাজমা বেড়ে গেলে ডাক্তারের কিছু পরামর্শ থাকবে যে আপনি পাফটা বেশি নেবেন অথবা নেবুলাইজ করবেন, এই জিনিসগুলো যেন বাসায় থাকে। খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা যতটুকু আমরা দেখেছি যে খাদ্যের কিছু অংশ আছে, কারো কারো ক্ষেত্রে কোনো বিশেষ খাদ্য এই অ্যাজমা বাড়াতে পারে। প্রথমে আমি বলবো এরা ঠান্ডা জাতীয় খাবার, আইসক্রিম, এটা সবার জন্য প্রযোজ্য, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে যার যে খাবারে অ্যালার্জি আছে, কিভাবে অ্যালার্জি বুঝবে? ধরেন কেউ দেখে যে চিংড়ি মাছ খেলে অথবা গরুর মাংস খেলে তার কাশি এবং শ্বাস বেড়ে যায়, তো ডেফিনেটলি উনি বুঝবেন যে এটা আমার জন্য অ্যালার্জি। এই জন্য মানুষে কিন্তু বিভিন্ন ভিন্নতা আছে, কারো আছে এগুলোতে কোনো কিছুই হয় না কোনো খাবারে। তো অর্থাৎ খাবারের বিষয়টা আসবে হচ্ছে তার যে খাবার খেলে সমস্যা হয় বোঝে সেটা বাদ দিবে, অথবা কোনো ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যদি জানা হয় যে কোনো পরীক্ষার মাধ্যমে তার কোন খাবারগুলোতে অ্যালার্জি আছে, সেই খাবারগুলো সে আগে থাকতেই বুঝে নেবে যে ওগুলো খাওয়া যাবে না। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এইগুলোর সাথে সম্পৃক্ত আমাদের পরিবেশগত যে বিষয়গুলো আপনি বলছেন, আমরা ওদিকে একটু যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা খবরের কাগজে প্রায়ই দেখি বা শিরোনাম হচ্ছে এগুলো যে দূষিত শহরের শীর্ষে গোটা পৃথিবীতে বাংলাদেশ, অথবা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, এরকম একটা প্লেস অনবরতই করছে দূষিত মানে আবহাওয়ার দিক থেকে আর কি। তো পরিবেশ দূষণের আসলে এই কারণটা কি, মানে কেন আমরা দূষিত নগর হিসেবে বারবার আমরা গোটা পৃথিবীতে এই শিরোনামের মানে অংশ হচ্ছি, এই থেকে আসলে পরিত্রাণের উপায় কি, যেহেতু এটি আসলে বক্ষব্যাধির সাথে খুব বেশি সম্পৃক্ত? আমরা যদি প্রথমত শুধু পরিবেশ দূষণ বলি, তাহলে পরিবেশ দূষণটা হচ্ছে সকল কিছুকে নিয়ে। আমরা যদি সেখান থেকে একটু বেরিয়ে এসে ছোট করে বলি বায়ু দূষণ, তাহলে হচ্ছে যেটার সাথে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আমি সেই বায়ু দূষণের শীর্ষেই বাংলাদেশের ঢাকা শহর প্রায়ই দেখছেন আসছে, অথবা শীর্ষস্থানের কাছাকাছি থাকছে। তো এটার কারণ হলো, আপনি দেখেন একটি পরিবেশের একটা কম্পোজিশন থাকে, যে আপনার একটা শহরের কত পার্সেন্ট রাস্তা থাকবে, কত পার্সেন্ট সবুজ থাকবে, কত পার্সেন্ট বাড়িঘর থাকবে, এটা কিন্তু বিজ্ঞানভিত্তিক করা আছে, ডিভিশনগুলো করা আছে। সেই বিবেচনায় আমাদের কিন্তু সবুজের অংশ একেবারেই কমে গেছে, এখন বোধহয় 9%ও নাই, যেটা প্রায় 1/4 লাগে আর কি। তো 9%, 8% আমার আছে, তাহলে সবুজ কমে গেছে, আপনার দালান কোঠা কারখানার সংখ্যা বেড়ে গেছে। দ্বিতীয়ত আসেন যে অনিয়ন্ত্রিত উন্নয়ন মানে আপনার উন্নয়নের জন্য বিভিন্ন কাঠামোগত পরিবর্তন হবে, দালান কোঠা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, কিন্তু সেটাকে যদি পরিবেশ বিধি মেনে করা হয় তাহলে দূষণটা কম হবে, তাহলে সেখানে আমাদের নাই। আর একটা হচ্ছে নগর উন্নয়নের জন্য ইটের ভাটার প্রয়োজন আছে। ইটের ভাটা কিন্তু সারা পৃথিবীতে আস্তে আস্তে এই জ্বালানিগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও চেঞ্জ হয়নি। আমরা সেই মাটি পুড়িয়ে এগুলো তো করি, এবং ওখানে অনেক কাঠ কয়লা পোড়াই, তো সেখান থেকে একটা দূষণ হয়। চিমনি সাইজ যেটা থাকার কথা সেটা আমরা মানি না, আমরা শহরের কাছাকাছি এই ভাটাগুলো রেখেছি, সেখান থেকে নিঃসরিত গ্যাস দিয়েও কিন্তু আমাদের দূষণ হচ্ছে। আর একটা, আমি চলাচলের জন্য বাহন ব্যবহার করি, আপনি দেখে থাকবেন, শুনে থাকবেন অথবা বুঝে থাকবেন যে আমাদের কি পরিমাণ যানজট হয়, কি পরিমাণ বাহন
যন্ত্রচালিত বাহন চলছে এবং তার দ্বারা দূষিত বাতাস দূষিত হচ্ছে, এটা আমরা জানি। সবচেয়ে বড় কথা, ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলছে সেখান থেকে নিঃসরিত গ্যাস, এটাও বায়ু দূষণে অংশ রাখছে। অর্থাৎ নিয়মকানুনের বালাই না থাকা, পরিবেশে বিভিন্ন রকম এই জাতীয় জিনিসগুলোর আবির্ভাব এবং কলকারখানা কর্তৃক বর্জ্য পদার্থ ইত্যাদি এসেই কিন্তু আমাদের বাতাসটাকে ভারী করছে, দূষণ করছে। আর সর্বোপরি যে রেশিওতে আমাদের সবুজ থাকার কথা, সেখানে আমরা সবুজ হারিয়ে ফেলছি এবং ডিসপ্রপোর্শনালি সবুজ থাকার জন্য সব কিছু একত্রে কন্ট্রিবিউট করছে বায়ু দূষণ। এখন এই বায়ু দূষণ তো করছে, আমরা কন্ট্রিবিউট করলাম, তাহলে আমরা কারণও জানলাম। কারণ যদি জেনে থাকি যে ফিটনেসবিহীন গাড়ি আমাদের সমস্যা করছে, তাহলে সেখানে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যদি জানি যে ইটের ভাটা কন্ট্রিবিউশন রাখছে, তাহলে সেটাকে সায়েন্টিফিক উপায়ে পরিবর্তন করা উচিত, দূরে রাখা উচিত, চিমনির সাইজ ঠিক করা উচিত। আমরা যদি জানি যে কারখানার বর্জ্য বের হচ্ছে, তাহলে বর্জ্য নিয়ন্ত্রণ বা বর্জ্য কনভার্সনের কিছু ব্যবস্থা করা উচিত। সর্বোপরি আমরা যদি জানি যে আমাদের এখানে নাগরিকদেরও অনেক ভূমিকা আছে এখানে এটা কন্ট্রোল করার জন্য, তাহলে নাগরিককে সচেতন করার একটা দায়িত্ব থাকা উচিত। এবং আমি এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বটাকে নিজের থেকে শুরু করে নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকলের যতটুকু যার যেখানে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের পক্ষে। স্যার, আপনি একটি বিষয়ে নিশ্চয়ই একজন শহরের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনি দেখতে পারেন যে ঢাকার শহরগুলোতে, শহরের সড়কগুলোতে যদি আমরা হাঁটতে যাই, তাহলে দেখবো যে আমরা ধূমপায়ীরা দেদারসি ধূমপান করছেন। পরোক্ষভাবে যারা ধূমপান করছেন না তারাও কিন্তু সমানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি আসলে নিয়ন্ত্রণের উপায়টা কী বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে নিয়ন্ত্রণের উপায় হচ্ছে, একটা হচ্ছে সচেতন করে তোলা আহ্বান, আর দ্বিতীয়টা হচ্ছে আইন। আমাদের দেশে এই আইনটা কিন্তু পাস হয়েছে যে উন্মুক্ত স্থানে বা নির্দিষ্ট স্থান ছাড়া অন্য জায়গায় ধূমপান করা নিষেধ, সেটা তো লঙ্ঘন হচ্ছে, তাহলে আইনের প্রয়োগ দরকার। আর একটা হচ্ছে, একটা ভালো কথা আপনি বলেছেন যে পরোক্ষ ধূমপায়ী একসময় আমরা প্যাসিভ স্মোকার বলতাম, অর্থাৎ একজন স্মোক করছে, তার ধোঁয়া দ্বারা অন্য আক্রান্ত হচ্ছে। এটা তো পরিবার থেকে শুরু করে কর্মস্থলে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, সেটা এখন যদিও বিষয়টা কমে আসছে। আর একটা বিষয়, এখন আর আমরা পরোক্ষকে প্যাসিভ বলি না, এখন বলি এনভায়রনমেন্টাল টোবাকো। মানে হচ্ছে উন্মুক্ত জায়গায়, জনসমক্ষে বিভিন্ন জায়গায় যে ধূমপান করা হচ্ছে, সেটা যখন বাতাসে যাচ্ছে, এটা টোটাল এনভায়রনমেন্টে একটা পলিউশন তৈরি করছে এবং সেখান থেকে আরেকজন নিঃশ্বাস গ্রহণ করছে, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল টোবাকো। অর্থাৎ এই জিনিসটা আরও ব্যাপক হওয়াতে এখন আর প্যাসিভ স্মোকিং না বলে এনভায়রনমেন্টাল টোবাকো বলা হচ্ছে। তো এইগুলো তো ক্ষতির সংখ্যা অনেক বেশি, অপরিসীম। সেটা বিবেচনায় নিয়ে আমাদের আইনকে প্রয়োগ করতে হবে, মানুষকে সচেতন হতে হবে। স্যার, আইনটার ব্যাপারটা আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় মানুষ যেন একটি আইন যে আছে এটা যেন ভুলে গেছে। যারা এটি নিয়ন্ত্রণ করবেন সেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমি কখনো কখনো দেখেছি রাস্তায় তারা ধূমপান করছেন। মানে এই আইনটির ব্যাপারে এত উদাসীনতা কেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে? না, এটা দেখা গেছে আমাদের দেশে না, যে কোনো জায়গায় আইনের প্রয়োগটা যদি সঠিক না করা হয়, তাহলে আইন কাগজে কলমে থেকে এরকম পরিহাসের বিষয় হয়ে যায়, তো অনেক সময় ঠাট্টা তামাশার বিষয় হয়ে যায়। আমরা এটুকু জানি যে আমাদের গাড়িগুলো যে আমাদের রাস্তায় চলে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই গাড়িগুলো যখন বাংলাদেশে কি বলে সেনানিবাসের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু তাই গাড়িগুলোর গতি, প্রকৃতি, সিগন্যাল মানা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ওখানে কিন্তু আইনের প্রয়োগটা আছে, আর ঠিক বাইরে আসলে আইনের প্রয়োগটা নাই। তাহলে আমরা এটুকু বলতে পারি যে ইয়েস, আইন আছে, আইনের প্রয়োগটা বাড়ানোর জন্য অবশ্যই রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমার মনে হয় দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। তাহলে কি স্যার আপনি আবার সেনাবাহিনীকে এখানে পদক্ষেপ নেওয়ার? না, আমি সেনাবাহিনীকে পদক্ষেপ বলছি না। আমি যেটা বোঝাতে চেয়েছি যে সেনাবাহিনীর ওখানে যেভাবে তারা আইনটা প্রয়োগ করে, ঠিক একই আইন প্রয়োগ করার ক্ষমতা কিন্তু এখানে পুলিশের আছে। ক্যান্টনমেন্টের বাইরে তো পুলিশ, তাহলে সেই পুলিশ যদি সেখানে তার যথাযথ ক্ষমতা বা আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র দ্বারা আদিষ্ট হয়ে, তাহলে ওইটা, আমি কিন্তু এখানে সেনাবাহিনীকে সিম্বলিক তার এলাকার কথা বলছি, বাহিরের এলাকাটা তো সেনাবাহিনীর না। জনগণের যে এলাকাটা আছে, এলাকাটা তো পুলিশ, আনসার এরাই নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এরাই ওইভাবে যদি কিছুটা নিয়ন্ত্রণ করার সচেষ্ট হন এবং রাষ্ট্র সেটা মনিটরিং করে, তাহলে আমি মনে করি যে এখানে
এখানে পজিটিভ চেঞ্জ আসবে। এটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে না কেন স্যার? মানে আমরা ক্রমাগতভাবে দেখছি যে রাস্তায় সড়কে ধূমপাইয়ের পরিমাণ বাড়ছে। আমি নিজে এক জায়গায় প্রতিবাদ করতে গিয়ে তোপের মুখে পড়লাম, আমাকে সাথে সাথে 3-4 জন ব্যক্তি এসে ধরলো যে আমরা কি ধূমপান করবো না? এই মানুষ যে ধূমপান মানে সিগারেট বিক্রি করে তার পেশা চলছে, উনি কি তার পেশাটাকে আপনি লাথি মারবেন তার পেটে? মানে এরকম উল্টো আমি তোপের মুখে পড়লাম। এটার ব্যাপার হতো, এটা একটা কম্প্রিহেনসিভ প্যাকেজ হওয়া উচিত। ওই যে আমি বললাম, সচেতন করে গড়ে তোলা, মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি করা, গোষ্ঠীগতভাবে আন্দোলন করা, সামাজিক আন্দোলন করা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ করা। এটা আসলে একদিন দুদিনে আসবে আমিও মনে করি না, কিন্তু যে কোনো কারণেই হোক এই বিষয়গুলোকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না দেখে কালে কালে এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আমরা যদি গুরুত্ব দিই, সত্যিকার অর্থে পদক্ষেপ রাখি, তাহলে অন্তত এটা নিয়ন্ত্রিত হবে বলে আমি বিশ্বাস করি। একটা জিনিস তো, আমরা তো পৃথিবীর মানে মানচিত্রের বাইরের দেশ নয়। আমরা যদি সিঙ্গাপুরে আইন পালন হতে দেখি, আমরা ভুটানে যদি দেখি, আমরা ছোট ছোট দেশে শ্রীলঙ্কায় দেখি, তো এই সমস্ত দেশে যতটা দেখি সেই দেখাটা বাংলাদেশে সম্ভব নয়, এটা হতে পারে না। সম্ভব, শুধুমাত্র আমাদের একটা পজিটিভ অ্যাপ্রোচে যেতে হবে। স্যার, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। ধূমপানের জন্য আমরা কথা বলছিলাম, বক্ষব্যাধি নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে ধূমপানটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা বড় ভূমিকা পালন করে আর কি, শ্বাসতন্ত্রকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা বললেন। তো বর্তমানে আসলে যুব সমাজ আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা বাংলাদেশের হাল তাদের হাতে যাবে, তারা নেতৃত্বে যাবে। তো এই যুব সমাজ মাদক দ্রব্যে কিন্তু আক্রান্ত হচ্ছে আর কি। আসলে কোন মাদক দ্রব্যে বর্তমান সমাজের যুবক সমাজ আক্রান্ত হচ্ছে, কি কি পদক্ষেপ নিলে পরে এ মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করা সম্ভব হবে? আপনি যে কথাগুলো বলছেন এটা অনেক বড় বিষয়, বিষয়টাকে বড়ভাবে নিয়েই আসলে পদক্ষেপ নেওয়া উচিত। এটা বহু দিন ধরে কিন্তু বাংলাদেশে এই মাদকের প্রভাবটা আছে, এবং মাদকে আক্রান্ত যে জনগোষ্ঠী তার মধ্যে যুব সমাজই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এখানে একটা মানে কম্প্রিহেন্সিভ, আমি শব্দটা বলি সবসময়, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে আমাদেরকে খেলাধুলা, শরীরচর্চার যে বিষয়গুলো আছে এটা জেলা পর্যায়ে না, উপজেলায় পর্যন্ত এটাকে সুযোগ সুবিধাগুলো বাড়াতে হবে, এবং খেলাধুলা ইত্যাদি কার্যক্রমে অনেককে সম্পৃক্ত করতে হবে। এক্সট্রা কারিকুলার কাজ বলে আমরা ছোটবেলা থেকে দেখেছি, নাটক, অভিনয়, কবিতা, মানে পড়াশোনার বাইরের কিছু পজিটিভ কাজ, বিনোদন, এই বিনোদনগুলো বাড়ানো, যাতে করে যুব সমাজের একটা বড় অংশ এখানে ওইগুলো পর্বের মধ্যে পড়ে গেলে কিন্তু মাদক থেকে অনেকখানি দূরে চলে আসতে পারে। আরেকটা বিষয় হলো সচেতন করে তোলা। আরেকটা বিষয়, মাদকটা আসে কিভাবে? মাদকটা তো এই দেশের না, মাদকটা বাহির থেকে আসছে। তাহলে বাহির থেকে আসা এবং মাদকের সাথে যারা জড়িত আমদানির ক্ষেত্রে বা এইগুলা কি বলে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে ধরে তো আইন শৃঙ্খলা বাহিনী, আমরা বিভিন্ন সময় অভিযান দেখি, কিন্তু এটা মনে হয় লোক দেখানো অভিযান, এটাকে শক্তভাবে করতে হবে। আর আরেকটা হচ্ছে ব্যাপক আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, যখন বেকারত্ব বেড়ে যায় তখন মানসিকভাবে বিপর্যস্ত যুবকরা কিন্তু তখন এগুলোতে বেশি আক্রান্ত হয়। তাহলে আমার কর্মসংস্থান বাড়াতে হবে, আমার স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে মানবিক শিক্ষা দিতে হবে, আমাদের খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলার যে কাজগুলো আছে সেগুলোর সুযোগ সৃষ্টি করে সেখানে একটা আহ্বান জানাতে হবে, এবং সেখানে যেন মানুষ আকৃষ্ট হয়, এবং একই সাথে এইগুলো যেভাবে আসছে সেগুলো নিয়ন্ত্রণ করা। তো সবগুলো যদি ট্রিগার হয়, কোনো একটা হলো অন্যটা হলো না, হবে না, সবগুলো ট্রিগার করে আমাদেরকে সুন্দর যুব সমাজ গড়ে তুলতে হবে, মাদক থেকে দূরে নিয়ে আসতে হবে। যদি এই ব্যাপারে আমরা উদাসী থাকি, অনেকগুলো দিন আমরা উদাসী ছিলাম, বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না, ক্রমাগতভাবে আমাদের কাছে যা তথ্য আমরা দেখছি, প্রায় প্রতিটি পরিবারে একটি করে ছেলে মাদক আক্রান্ত হয়ে যাচ্ছে। এটি যদি থামানো না হয় এই মুহূর্তেই বা অনতিবিলম্বে, আমরা আসলে কোন দিকে যাচ্ছি স্যার? না, ডেফিনেটলি আমরা যদি এটা দেখি যে কবে থেকে এই বিষয়গুলো হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমিকভাবে আমরা ফেল করছি নিয়ন্ত্রণ করতে, এবং নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ হওয়ার কারণে এটা ব্যাপক জনগোষ্ঠী আক্রান্ত হচ্ছে। অনেক পরিবার নীরবে সহ্য করছে বিভিন্ন রকম সমস্যাগুলো এই মাদক আক্রান্ত তার ছেলে মেয়ের কারণে। সেই জন্য আমি একটা কথা বিশ্বাস করি, বেটার লেট দ্যান নেভার। আমি অনেক দিন হয়ে গেছে, চলছে চলুক, এভাবে না মনে করে এখনই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। এবং রাষ্ট্র ক্ষমতা চালাতে গেলে, রাষ্ট্র তো একটা পরিবার নিয়ন্ত্রণ রাখতে গেলে যেমন বিভিন্ন অসুবিধা বিবেচনায় পদক্ষেপ নিতে হয়, রাষ্ট্রকেও সেইগুলোকে আমার অসুবিধাগুলো চিহ্নিত করে সেখানে পদক্ষেপ নেওয়া উচিত।
এবং আমরা এক্সাম্পল নিতে পারি যে বিভিন্ন দেশেই কিন্তু এই সমস্যাগুলো ছিল, অনেক দেশ সমস্যা থেকে উঠে এসছে। তাহলে আমি যখন আমার জন্য যখন একটা এই কাজে নামবো, তখন কিন্তু সেই এক্সাম্পলগুলা সেইটাকে অনুকরণ করে আমি মডেল করতে পারি। এই ব্যাপারে যারা সিদ্ধ রাষ্ট্রগুলো আছে সেখান থেকে অভিজ্ঞতাগুলা কাজে লাগিয়ে এবং আমাদের বিভিন্ন পর্যায়ে মানুষকে ইনভলভ করে, সমাজের বিভিন্ন অংশকে ইনভলভ করে এই মাদক নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ নেবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য খাতের আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।